বিচার কাজে বাধা ও সাক্ষীদের হুমকি দেয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। 15 মের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, ভারত থেকে ফোনে হুমকি ধমকি দিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করছেন তিনি। এদিকে তদন্ত শেষ না হওয়ায় শেখ হাসিনার বিচার দ্রুত শুরু করা যাবে কিনা সংশয় রয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার কয়েকটি অডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা বুলবুলের সঙ্গে ফোন আলাপ আমলে নিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানায়, এই ফোন আলাপে শেখ হাসিনা পুলিশকে হুমকি দেওয়ার পাশাপাশি মন্তব্য করেন 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন। ফরেনসিক পরীক্ষায় প্রমাণ হয় এটি এআই দিয়ে করা নয়, শেখ হাসিনারই কণ্ঠ। এরপরই তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। 15 মের মধ্যে এই অভিযোগের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা শাকিল আহমেদ সাহেবের সাথে কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি এবং এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর যেন কারো অক্ষত না থাকে এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হুমকি দেন যে তারা যেন মনে রাখে যে তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে। তিনি আরও জানান, শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত কাজ চলছে গুরুত্ব দিয়েই, তবে কবে শেষ হবে তা এখনও নিশ্চিত নয়। এ নিয়ে ট্রাইব্যুনালের ওপর কোনো চাপ নেই। তদন্তের প্রয়োজনে যতটুকু সময় নেওয়া দরকার তারা নিচ্ছে এবং আমরা আশা করছি খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারবেন। তার শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহজেই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ। বলতে পারছি না। এদিকে গ্রেপ্তার দীপুমনির অসুস্থ স্বামীকে দেখার জন্য প্যারোল আবেদন করলে তা আইনসম্মত নয় জানিয়ে আমলে নেয়নি ট্রাইব্যুনাল। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করার নির্দেশ দিয়েছে আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের একটি মহল মেয়র হিসাবে শপথ নেয়ার পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শেষ পর্যন্ত আদৌ শপথ নিতে পারবেন কিনা সেই শঙ্কায় রয়েছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইশরাক হোসেন এই শঙ্কার কথা জানান। তবে একে রাজনৈতিক যুদ্ধ হিসাবে উল্লেখ করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপির এই নেতা। আইনি লড়াইয়ে জয় পেয়েছেন। আদালত থেকেও ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে নাম ঘোষণা হয়েছে। এরপর নির্বাচন কমিশন থেকেও প্রকাশ হয়েছে গ্যাজেট। তবুও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ নেয়ার ক্ষেত্রে শঙ্কা কাটছে না বিএনপি নেতা ইশরাক হোসেনের। আমি ওথ কবে নিচ্ছি বা আদৌ নিতে পারবো কিনা, আমাকে ওথ নিতে দেবে কিনা, এটাও সরকারের উপর নির্ভর করতে। অবশ্যই আশঙ্কা রয়েছে, কারণ যেহেতু পূর্ববর্তী ধাপগুলায় আমি বাধা ফেস করে এসেছি, তো আমার ব্যক্তিগতভাবে আমি নিশ্চিত যে এখানে সরকারের একটি মহল দৃঢ়ভাবে চাচ্ছে না এবং এটাকে থামানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে, এটা আমি নিশ্চিত আমার ব্যক্তিগতভাবে। শপথ নিলে ইশরাক হোসেন কতদিন মেয়র পদে থাকতে পারবেন তা নিয়ে আইনগত জটিলতা রয়েই গেছে। সেক্ষেত্রে কি ভাবছেন ইশরাক? আমি যদি লজিক দিয়ে আসতে চাই, 1 মাস মেয়াদ কার রয়েছে? অপসারিত মেয়র তাপস, তার 1 মাস মেয়াদ রয়েছে। আমার ইশরাক হোসেন, আমার তো মেয়াদ শুরুই হয় নাই। তো এখানে মেয়াদ শেষের প্রশ্নটা এখানে আনাটা অবান্তর বলে আমি মনে করি এবং প্রয়োজন বোধে আমরা এটার একটা সমাধান চাওয়ার জন্য আবারও আদালতের দ্বারস্থ হব। মেয়র পদে গ্যাজেট নিয়ে অযথাই বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলেও মনে করেন ঢাকার সাবেক মেয়রের ছেলে ইশরাক হোসেন। এটা কিন্তু একটা পলিটিক্যাল ফাইটে পরিণত হয়েছে আমার জন্য। আমি যেখানে মেয়র হিসেবে দায়িত্ব নিলে কারো কারো স্বার্থে আঘাত লাগতে পারে, কারো কারো রাজনৈতিক স্বার্থ থাকতে পারে, কারো কারো অর্থনৈতিক স্বার্থ থাকতে পারে। মেয়র হিসেবে শপথ নেয়ার বিষয়টি পুরোপুরি সরকারের ওপর নির্ভর করছে বলে জানান ইশরাক। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইশরাকের মেয়র ইস্যুতে সময় মতো মত দেয়নি আইন মন্ত্রণালয়। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আদালতের আদেশ বাস্তবায়ন করতে গেজেট প্রকাশ করা হয়েছে। বুধবার কমিশন সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। গত 27 এপ্রিল ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ক্ষোভ জানিয়ে আইন উপদেষ্টা বলেন, মত না নিয়েই গেজেট প্রকাশ করেছে ইসি। গত 27 মার্চ 2020 সালে
1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেয় আদালত। একই সঙ্গে শেখ ফজলে নূর তাপসের গেজেট বাতিল করা হয়। আমরা দ্রুততম সময়ের মধ্যে মতামত চেয়েছিলাম। আমাদের 27 তারিখ, আমাদের 25 তারিখ ছিল তো দশম দিন, 25 তারিখ ছিল শুক্রবার। 26 আমরা যেহেতু শুক্রবার ছিল, আমরা একটু অ্যাডভান্টেজ নিয়েছিলাম 2 দিনের, যে শুক্র শনি ছুটির দিন। আমরা রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে, আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের জন্য ব্যত্যয় না হয়, আমরা সেটা পালন করেছি। রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আলোচনা জরুরি ছিল বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকালে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। দেশের মানুষ এখন নতুন বাংলাদেশ দেখতে চায়। কেউ চাঁদাবাজির রাজনীতি করলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন নাহিদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পুরানো আইন দিয়েই নির্বাচনের প্রস্তুতি চলছে, এর সংস্কার প্রয়োজন। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ চলমান থাকবে বলেও জানান তিনি। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আগে আওয়ামী লীগের বিচার করতে হবে, পরে কমিশনের সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল, কারণ এই সরকার কিন্তু একটা কনসেনসাসের ভিত্তিতেই তৈরি হয়েছে বা পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ ভারতে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। বুধবার বিকালে মিরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এই ঘোষণা জানান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী 2 মে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে রাজধানীতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তৈরি করা প্রচারপত্রে অবৈধ নির্বাচন, শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, জুলাই অভ্যুত্থানের সময় চালানো নজিরবিহীন গণহত্যা সহ আওয়ামী লীগের 16 বছরের শাসনামলের 7টি অপরাধের কথা উল্লেখ করা হয়। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং সকল রাজনৈতিক কর্মকাণ্ড বাতিলের দাবিতে আমরা আগামী শুক্রবার বাদ জুমা 2 মে আমরা বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে আমরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করছি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশ সতর্ক প্রস্তুতি না নিলে তা আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীতে বিমান বাহিনীর বার্ষিক মহড়ার শেষ দিনের অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিভিন্ন বাহিনীর দেশপ্রেম ও পেশাদারিত্ব দিয়েই নিরাপদ দেশ গড়ে তুলতে হবে। বুধবার সেনানিবাসের বীরুত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে বার্ষিক মহড়া আকাশ বিজয় পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় গার্ড অফ অনার দেয়া হয় তাকে। মহড়ায় বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যান্য সরঞ্জাম তুলে ধরা হয়। অংশ নেন সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিএনসিসির সদস্যরা। মহড়া শেষে প্রধান উপদেষ্টা বলেন, সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে আধুনিক যুদ্ধবিমান ও অন্যান্য সরঞ্জাম কেনা হবে। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, যুদ্ধের পক্ষে অবস্থান না নিলেও বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। বিমান বাহিনীর প্রধান ঘাঁটি সহ সিলেট, লালমনিরহাট, শমশেরনগর, বগুড়া, বরিশাল, রসুলপুর ও সুধারামে বিভিন্ন স্টেশন ও ইউনিটে বার্ষিক মহড়া 23 এপ্রিল শুরু হয়ে শেষ হয় বুধবার।
জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ও মিয়ানমার সরকার একমত হলে রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে করিডোর চালু করতে পারবে জাতিসংঘ। একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মুখপাত্র আরও জানান, সীমান্তবর্তী অঞ্চলে সহায়তা পাঠানোর জন্য সংশ্লিষ্ট সরকারের অনুমতি নেয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। বুধবার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে আরও জানানো হয়, অনুমতি না পেলে সরাসরি ভূমিকা রাখতে পারে না জাতিসংঘ। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য সহায়তা দিয়ে যাচ্ছে জাতিসংঘ। রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বিগ্ন সংস্থাটি। মুখপাত্র আরও বলেন, বাংলাদেশ যাতে রোহিঙ্গাদের চাপ মোকাবেলা করতে পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা পেতে কাজ চলছে। আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন শিল্প কারখানা বন্ধ করে হাজার হাজার শ্রমিক বেকার করা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রশাসক দিয়ে ওইসব শিল্প কারখানা চালু রাখা উচিত ছিল বলে মনে করেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসে শ্রমিক দলের সমাবেশ ঘিরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তার দাবি, এমনিতেই দেশে বেকার বাড়ছে, এর মধ্যে শিল্প কারখানা বন্ধ করে সংকট বাড়ানো হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রমিকের অধিকার আদায়ে কাল নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ থেকে শ্রমিকের ন্যায্য পাওনা ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানানো হবে। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান করেছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন। রাজধানীর যাত্রাবাড়ি, ভাটারা ও বাড্ডা থানার আলাদা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিন ও সাবেক মন্ত্রী আনিসুল হকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার সিএমএম আদালত এই আদেশ দেয়। এর আগে সকালে আদালতে তাদের হাজির করা হয়। এদিকে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আদালত মামলার শুনানিতে জুলাই আন্দোলনকে প্রতিহত করতে অভিযুক্তরা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিল বলে জানান তদন্ত কর্মকর্তা। পরে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। সাধারণ বাচ্চা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, এগুলি খুবই আমরা পরীক্ষা নিরীক্ষা করে মামলাগুলোর দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং এই মামলা যেন কোনো ত্রুটি না থাকে, এই মামলাগুলো যেন আইনের ফাঁক দিয়ে কেউ বের হয়ে যেতে না পারে, সেই জন্য খুবই সতর্কতার সঙ্গে তদন্তটা করা হচ্ছে। অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে এই আসামিরা জড়িত, যতগুলি হত্যা হয়েছে প্রত্যেকটি হত্যায় এই আসামিগুলো জিজ্ঞাসাবাদের পর্যায়ে পড়বে। রাজধানীর গুলশান থানার রিকশা চালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেয়। এর আগে তাকে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 7 দিন রিমান্ড মঞ্জুর করে। আবেদনে বলা হয়, গত 19 জুলাই গুলশান থানার শাহজাদপুরে রিকশাচালক জব্বার আলী হাওলাদারকে গুলি করা হয়। গুলিবিদ্ধ জব্বারকে গুরুতর জখম অবস্থায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জব্বারকে গুলি করে জখম করার ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য সিদ্দিকুরকে রিমান্ডে নেওয়া জরুরি। এ সময় অভিনেতা সিদ্দিকুরের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিদ্দিকুর রহমান তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যারা আন্দোলন করেছে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে ডিস্টার্ব করেছে এবং সর্বশেষ সে যা করেছে যে ওই দিন একটা ছেলেকে গুলিবিদ্ধ করা হয়েছে, ওই গুলিবিদ্ধ ছেলেটাকে ছাত্র জনতা হসপিটালে নেওয়ার পথে সে তার নেতৃত্বে আরও কথিত সুশীলদেরকে নিয়ে
তাকে হসপিটালে ভর্তি হইতে দেয় নাই। গবেষণা, প্রযুক্তি সহায়তা ও শিক্ষক সংকট দূর করতে না পারলে হারিয়ে যেতে পারে প্রাথমিক স্তরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5টি ভাষা, এমন শঙ্কা জানিয়েছেন বক্তারা। সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সম্মেলন কক্ষে এক সেমিনারে কথা বলেন তারা। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ 3 পার্বত্য এলাকা থেকে এই সেমিনারে অংশ নেন শিক্ষক, গবেষক ও উন্নয়ন কর্মী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। 2017 সাল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় প্রাক প্রাথমিক থেকে 3য় শ্রেণীর পাঠ্যপুস্তক প্রণয়ন হলেও বর্তমানে বড় বাধা হিসাবে শিক্ষক সংকটকে তুলে ধরেন বক্তারা। পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ভাষা গবেষকরা তুলে ধরেন তাদের মতামত। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, কারো একার পক্ষে এই সংকটের সমাধান সম্ভব নয়। ভাষার সংরক্ষণ ও উন্নয়নের জন্য সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউনে অনুমোদনহীন 16টি ভবন ভেঙে দিয়েছে রাজুক। বুধবার ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভবন মালিকরা। এদিকে সাভারে 5টি ভবন গুঁড়িয়ে দেয়া ও মালিকদের 50,000 টাকা করে জরিমানা করেছে মোবাইল কোর্ট। মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন মাত্র 1 দশকেই জমে উঠেছে তুরাগ তীরের এ হাউজিং প্রকল্প। অলিগলিতে ঝুলছে চটকদার ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। তবে বাদ সেধেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে নেমেছে তারা। গুঁড়িয়ে দিয়েছে অনুমোদনহীন নির্মাণাধীন বেশ কিছু বহুতল ভবনের বিভিন্ন অংশ। মূলত তারা অভিযান করছে সমন্বিত উদ্যোগে। প্রথমে বিদ্যুৎ মিটার, কোথাও কোথাও বিদ্যুৎ মিটার জব্দ করছে, কোথাও কোথাও জরিমানা করছে, কোথাও বর্ধিত অংশ ভেঙে দিচ্ছে। এতে ক্ষুব্ধ ভবন মালিক সহ স্থানীয়রা প্রশ্ন তুলেছেন অভিযানের বৈধতা নিয়েও। অভিযান আছে, এটা তো যদি রাজুকের হতো তো তাকে তো ইনফরমেশন আমাকে দিত, ইনফরমেশন দিয়ে তো আসতো যে আমরা আসতেছি। একটা ভাঙে, একটা ছয়, একটা ভাঙে, এইটা কি কারণ? এটা কোন আইন? এটা বলেন, আইন তো সবার জন্য সমান। এই চন্দ্রিমায় কোনো বিল্ডিং এর অনুমোদন নাই, অনুমোদন ছাড়াই হচ্ছে। তখন একটা জিনিস মানুষের বাসস্থান হয়ে গেছে, হ্যাঁ, এটা সরকার দেখতে আছে, করতে আছে, কিন্তু কোনো বাধা বিক্রি দেয় না। রাজুক বলছে নদীর পাড় ঘেঁষা চন্দ্রিমা মডেল টাউনের বৈধতা এখনো দেয়নি তারা, আর বহুতল এসব ভবন অনুমোদন ছাড়াই ওঠানো হয়েছে। তারা কোনো প্রকার প্ল্যান অনুমোদন না করে ভবনগুলো করছে। আর এটি করতে যেটা হয়েছে, যেখানে হয়তো 5 তলা 6 তলা করার কথা, তারা তাদের ইচ্ছা মতো কোনো ক্ষেত্রে 8 তলা 10 তলা পর্যন্ত করে ফেলেছে। তারা নিজেরাও জানে যে রাজুকের আমাদের ইন্সপেক্টর যারা অথরাইজ অফিস, তাদের সাথে সেভারাল টাইম যোগাযোগ করেছে যে আপনারা প্ল্যান না নিয়ে কাজ করবে না। এরপরে তাদের কমন একটা অভিযোগ যে আমরা জানি না। এর আগে অবৈধভাবে ভবন তৈরি ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে নিয়মিত অভিযানের অংশ হিসেবে 3,882 ভবনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলমান রাখার ঘোষণা দিয়েছে রাজুক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।